আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর। দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে যশোরে তারেক রহমানকে ঘেরাও করেছে জামাত কর্মীরা, অন্যদিকে আওয়ামী লীগও সহযোগিতা করে তারেক রহমানের উপর আক্রমণ। এদিকে আজ তারেক রহমান যশোর গিয়ে কঠিন তুপের মুখে পড়েন। জামাতের কর্মীরা তারেক রহমানের গাড়িতে আক্রমণ করে, এই নিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হয়, জামাতও তুপের মুখে পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর। জেলা জুড়ে সাজ সাজ রব। খাল খনন কর্মসূচি থেকে শুরু করে হাসপাতাল উদ্বোধন এবং জনসভায় ভাষণ দেবেন সরকার প্রধান। বিএনপির নেতাকর্মী শুধু না, যশোরবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের স্বপ্ন আমরা লক্ষ্য করেছি এবং তারা এই জনসভাকে সফল করার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে তাদের সর্বশেষ যে কর্মসূচি এই ঈদগাহ ময়দানের দলীয় জনসভায়। একটা রাষ্ট্রের যত সিস্টেম আছে সমস্ত সিস্টেম বিএনপি ক্ষমতায় এসে এলোমেলো করে ফেলেছে। এভাবে সিস্টেমকে ধ্বংস করে, সিস্টেমকে কোলাপস করিয়ে দেশ চালানো যায় না। এভাবে চলতে থাকলে বিএনপি টিকতে পারবে না, বিএনপির পতন হবে। গণ আন্দোলনে বিএনপির পতন লাগবে না, প্রশাসনিক ষড়যন্ত্রে বিএনপির পতন হতে পারে। সরকার কিন্তু সমালোচনা সহ্য করতেছে না। এত বড় দল, বড় দলের বড় বড় সমালোচনা হবে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু মাইনা নিতেছে না। মাইনা না নিলে কি সবাই মুখে তালা দিয়ে দিবে? তারেক রহমান আজ যশোর গিয়েছেন, সেইখানে গিয়ে কঠিন তুপের মুখে পড়েন জামাতের পরিকল্পনায়। জামাত দলকে এবার আওয়ামী লীগ কর্মীরা সরাসরি সাপোর্ট দিচ্ছে। অন্যদিকে আপনারা দেখেছেন সংসদ থেকে শুরু করে দেশের প্রত্যেকটা জায়গায় জামাত এবং বিএনপির কর্মীদের মধ্যে মুখোমুখি দেওয়া পাল্টা দেওয়া হয়। আজকের ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে যশোরের পরিস্থিতি এবং তারেক রহমানের বর্তমান অবস্থা এবং তারেক রহমান কি বলেছেন সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে জেলা জুড়ে বইছে উৎসব আমেজ। বাবার স্মৃতি বিজড়িত উলাসী খাল খনন ও 500 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। দেশের প্রাচীনতম যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে বিকালে যোগ দেবেন জেলা বিএনপির আয়োজিত জনসভায়। সরকার গঠনের পর প্রথমবার তারেক রহমানের এই সফর ঘিরে উন্নয়ন প্রত্যাশায় নতুন করে স্বপ্ন দেখছে যশোরবাসী। এরই মধ্যে প্রধান সড়কগুলোতে ঝোলানো হয়েছে দলীয় শীর্ষ নেতাদের ব্যানার ফেস্টুন। দর্শক, চলে যাব যশোরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কেমন দেখছেন প্রস্তুতি এবং যশোরবাসীর একটা প্রত্যাশার বিষয় রয়েছে, জানাবেন। সারিকা, আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে যশোর এখন পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী তিনি সকাল ইউএস বাংলার যাত্রী বিমানে সকাল 10টায় যশোর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরে তিনি সরাসরি চলে যাবেন উলাসী খাল খনন পুনঃখনন যে কর্মসূচি সেটা উদ্বোধন করার জন্য। তিনি নিজে মাটি কেটে সেই কর্মসূচির উদ্বোধন করবেন এবং এর মধ্য দিয়ে তিনি যশোরে একটি ঐতিহাসিক সাক্ষী হিসাবে থাকবেন। এই কারণেই যে 1976 সালে জিয়াউর রহমান তার প্রয়াত পিতা তিনি এই উলাসী খাল খননের মধ্য দিয়ে স্বেচ্ছাশ্রমে দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, সেই খালটি তিনি বাবার কেটে যাওয়া সেই খাল পুনঃখনন করবেন তিনি। এরপরে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের 500 শয্যা বিশিষ্ট যে মেডিকেল কলেজ হাসপাতাল সেটির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকালে তিনি জনসভায় যোগ দিবেন, দলীয় জনসভায় ঈদগাহ ময়দানে। আপনি দেখছেন যে সেই ঈদগাহ ময়দান প্রস্তুত রয়েছে নিরাপত্তার বলয়ে। শুধু এই ঈদগাহ ময়দান না, পুরা যশোরকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার যে উদ্যোগ সেটা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এই প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মী শুধু না, যশোরবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের স্বপ্ন আমরা লক্ষ্য করেছি এবং তারা এই জনসভাকে সফল করার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে তাদের সর্বশেষ যে কর্মসূচি এই ঈদগাহ ময়দানের দলীয় জনসভা, এই জনসভাকে সফল করতে তারা অন্তত 5000 যানবাহন
নিয়োজিত করেছেন, যার যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে এই জনসভা স্থলে পৌঁছানোর জন্য ব্যবস্থা করবেন এবং সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সফল করতে প্রশাসনের পাশাপাশি যশোরের বিভিন্ন পেশাজীবী সংগঠনও সহযোগিতা করছে এবং তারা মনে করছেন যে আজকে এই প্রধানমন্ত্রীর সফর শুধু একটি সাধারণ সফর বা উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সফরের মধ্য দিয়ে যশোরের উন্নয়নের যে স্বপ্ন বুনছেন এখানকার মানুষ, সেই স্বপ্নের বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রী দিয়ে যাবেন। বিশেষ করে যশোর বিভিন্ন যে উন্নয়ন বঞ্চনার মধ্যে রয়েছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী, সেই প্রত্যাশা করছেন এখানকার মানুষ। একটা রাষ্ট্রের যত সিস্টেম আছে সমস্ত সিস্টেম বিএনপি ক্ষমতায় এসে এলোমেলো করে ফেলেছে। এভাবে সিস্টেমকে ধ্বংস করে, সিস্টেমকে কোলাপস করিয়ে দেশ চালানো যায় না। এভাবে চলতে থাকলে বিএনপি টিকতে পারবে না, বিএনপির পতন হবে। গণ আন্দোলনে বিএনপির পতন লাগবে না, প্রশাসনিক ষড়যন্ত্রে বিএনপির পতন হতে পারে। বিএনপি সমস্ত শত্রুকে মাঠে নামিয়ে দিয়েছে, সমস্ত প্রতিপক্ষকে একসাথে মাঠে নামিয়ে দিয়েছে। যে আওয়ামী লীগ এগুলো করতো না। আওয়ামী লীগ একটাকে ধরলে আরেকটাকে হাতে রাখতো, আরেকটাকে ধরলে তখন ওইটাকে হাতে রাখতো, কারণ সবগুলোকে একত্রে মোকাবেলা করা সম্ভব নয়। বিএনপির চারদিকে প্রতিপক্ষ আর শত্রু ঘিরে ধরেছে, লেজে গোবরে সবকিছু মাখিয়ে ফেলেছে। এভাবে দেশ চালানো যায় না, এভাবে ধান্দাবাজিও করা যায় না। ধান্দাবাজি চুরি করতে হলে আরেকটু স্মার্ট হতে হয়, চালাক হতে হয়। আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে কিভাবে নগ্নভাবে বিএনপি দলীয়করণ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষক সমাজ, যাদের জুলাই বিপ্লবে অসামান্য অবদান ছিল, তারা ক্ষুব্ধ চরমভাবে যে আমরা কি সেই দলীয়করণের বিশ্ববিদ্যালয়ে চেয়েছি। জুলাই বিপ্লবের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা ব্যাপক প্রত্যাশা ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে আর রাজনীতির কালো থাবা চলবে না, গঠনমূলক ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চলবে, বা শিক্ষকদের নোংরা রাজনীতি, দলীয়করণের রাজনীতি চলবে না। কিন্তু বিএনপি যেভাবে ভিসি নিয়োগ দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। এখন সেই পুরনো আওয়ামী স্টাইলের দলীয়করণ সব জায়গায়। এর মানে যারা বিএনপি করে তারা সব পদ পদবি পাবে, যারা বিএনপি করে না তারা সব জায়গায় বঞ্চিত হবে। এতে কিন্তু প্রচন্ড ক্ষোভ সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে। এই গেল বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা, এটা বিএনপির হাতছাড়া হয়ে গেছে কার্যত। কারণ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা এমনটাই ক্ষুব্ধ যে সুযোগ পেলেই তারা বিএনপিকে কামড় দেবে। দিস ইজ রিয়ালিটি। এরপরে বিসিবিটা কিভাবে ধ্বংস করেছে দেখেছেন। বাবার দোয়া আর স্ত্রীর দোয়া ক্রিকেট কাউন্সিল গঠন করেছে এবং বিএনপির দালালদের মাধ্যমে একটা বোর্ড গঠন করেছে, যাদের মধ্যে কোনো পেশাদারিত্ব নেই এবং বাংলাদেশের ক্রিকেটটা এরা ধ্বংস করবে। এমনকি আইসিসি নিষেধাজ্ঞা আসতে পারে। এক ভয়াবহ অবস্থা। এরকম বিভিন্ন প্রতিষ্ঠান এখন নিয়মিত, এই যে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এভাবে হাত দেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু না, সব জায়গায় তাদের পছন্দের লোক নিয়ে আর যোগ্য লোকদের। মানবাধিকার কমিশনটা তো ধ্বংস করে দিয়েছে, সবাই পদত্যাগ করেছে, সবকিছু এলোমেলো করে ফেলেছে। এবার আসেন সিভিল অ্যাডমিন, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, যারা বিএনপিকে ক্ষমতা এনেছে, এদের সাথে এখন আগুন নিয়ে খেলছে বিএনপি। খবর, আওয়ামী লীগ আমলে বিসিএস এ নিয়োগ তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রী এই কথা বলছেন, প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ আমলে বিসিএস এ যারা নিয়োগ পেয়েছে তারাই তো এখন দেশ চালাচ্ছে, তারাই তো বিএনপিকে সিস্টেম করে ক্ষমতা এনে দিয়েছে, আর আপনি তদন্ত করে ব্যবস্থা নেবেন? আপনি পারবেন না। আওয়ামী লীগ আমলে দুর্নীতি হয়নি এ কথা বলছি না, তবে এই তদন্ত বিএনপির পক্ষে সম্ভব না। কারণ কি দেখেন, আওয়ামী লীগ আমলে এটা হচ্ছে আগুন নিয়ে খেলা। যেমন দুই চোর যদি একসাথে চুরি করতে যায়, একজন আরেকজনকে যদি দেখে ফেলে, তখন তারা তো দুইজনকে চোখ টিপ দিয়ে এড়িয়ে যায় যে তুই চুরি ওই পাশ কর, আমি এই পাশ করি, নইলে দুইজনেই ধরা পড়ে। এখন বিএনপি যে কাজ করতে যাচ্ছে এতে তো বিএনপি নিজে আগে ধরা পড়বে, তারপরে না আওয়ামী লীগ আমলে বিশেষ করে 29তম, 30তম, 31তম বিসিএস এ জালিয়াতি হয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসেছে। পাস করে নাই, জাস্ট নন ক্যাডার হয়েছে, ক্যাডার হতে পারেনি, তাদেরকে ক্যাডার বানিয়ে দিয়েছে। টাকার বিনিময়ে অল্প হলেও ক্যাডার বানানো হয়েছে, রাজনৈতিক বিবেচনায় বানানো হয়েছে, পুলিশ ক্যাডার থেকে শুরু করে ফরেন ক্যাডার, বিভিন্ন কিছু। এবং ভিন্ন মতের লোকজনকে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দেওয়া হয়েছে, মাদ্রাসা সার্টিফিকেট হয়রানি করা হয়েছে। এটা আওয়ামী লীগ আমল হয়েছে। প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হয়েছে। আমি এরকম একজন ইউএনও ছিল জুলাই আন্দোলনের সময়, আমি তাকে চিনি। আমার পাশের রুমে সে বাইরে থেকে তার এলাকার বিশ্বস্ত ছোট ভাইদের মাধ্যমে রুমের বাইরে থেকে তালা লাগিয়ে দিত, তারপরে ভিতরে বসে প্রশ্ন ফাঁস করা, প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে সে বিসিএস অ্যাডমিন হয়েছে। সরকার কিন্তু সমালোচনা সহ্য করতেছে না। এত বড় দল, বড় দলের বড় বড় সমালোচনা হবে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু মাইনা নিতেছে না। মাইনা না নিলে কি সবার মুখে তালা দিয়ে দিবে? আমাদের মির্জা ফখরুল সাহেব যেভাবে বলল নির্মূল করে দিবে। কাকে নির্মূল করবে? জামাতে ইসলামকে। কেন ভাই? আর নির্মূলের মানে কি? মানে ওই যে
একদম গাছের গোড়া ধরে টান দিবেন, নাকি ওই যে বলে না বংশ নির্মূল কইরা দুমু, ওরকম কিছু? এভাবে বললেন না, এভাবে বলা উচিত না। সম্পর্ক একেবারেই টাইনা নিতে হবে জোর কইরা, তাও ঠিক না। সম্পর্ক রাখতে চান না, রাইখেন না, কিন্তু যেটা শুরু করছেন এটাও আবার ঠিক না। আজকে দেখলাম সংসদে বলতেছে একজন চিৎকার কইরা, রাজাকার, ওইসব রাজাকারদের আমরা ভয় পাই না, আমাদেরকে আন্দোলনের ভয় দেখায়েন না। রাজাকার বলতেছেন কেন সংসদে দাঁড়ায়া? আমি বুঝতেছি না। মাননীয় স্পিকার, আপনি এই শব্দটাকে সংসদে একদম নিষিদ্ধ কইরা দেন। এইটা নিয়েই তো গত 55 বছর বিবাদ, বুঝেন না কেন? এটাকে নিষিদ্ধ করেন। এই রাজাকার শব্দটা শুনতে ভালো লাগে না। আবার এদিকে দেখেন গুপ্ত, হ্যাঁ, এই গুপ্ত কথাটা কিন্তু এখন বিশাল বড় একটা গালি হয়ে গেল। এটা কিন্তু একেবারে অ্যাটম বোমার মতো, যেখানেই পড়তেছে চারিদিকে গর্ত কইরা ফালাইতেছে, তো বুকের মধ্যে ক্ষত তৈরি করতেছে। কেন গুপ্ত ছিল মাননীয় প্রধানমন্ত্রী? নিশ্চয়ই আপনি জানেন, না জানার কোনো কথা না। কেন জানবেন না? পুরো বাংলাদেশের খবরই আপনি রাখতেন। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আপনার উপরে, আপনার পরিবারের উপরে। আপনার মা চিকিৎসা নিতে পারে নাই ঠিক মতো। 5ই আগস্টের পরে উনি সঠিক চিকিৎসাটা পাইছে, এর আগে উনি চিকিৎসা পায় নাই। এত বড় জুলুম সহ্য করার পর আপনার বোঝা উচিত ছিল কারা গুপ্ত ছিল, কেন ওরা গুপ্ত ছিল। হ্যাঁ দেখেন ভাই, ওই টাইমে 5 জন শিবিরকে যদি একসঙ্গে পাইতো কোথাও, ধরেন কোনো একটা বাসায় বসে তারা আড্ডা মারতেছে, ওইখানে যায় পুলিশ হামলা করতো, র্যাব হামলা করতো, ইসলামিক কিছু বইপত্র আমাদেরকে দেখাইতো, বিভিন্ন চ্যানেলে দেখাইতো, পত্রিকার হেডলাইন হইতো ইসলামিক বইগুলা, ওদেরকে জঙ্গি ট্যাগ দিয়া ধইরা নিয়ে যাইতো, তারপর ওরা বাইচা থাকতো না, মইরা যাইতো। এসব ইতিহাস আমরা যাই না গেছি, তো সবাই যাই না গেছি। জীবন বাঁচাইবার জন্য ওরা গুপ্ত হয়েছিল। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুব ভালো বুঝেন, না বুঝার কোনো কথা না। কেন বুঝবেন না? কেন ওরা গুপ্ত হয়েছিল? ওদের মা বাবা ওদের সন্তানকে কি ভালোবাসে না? ওদের মা বাবা কি চায় না ওদের সন্তান এই পৃথিবীতে বাইচা থাকুক? ওদের মা বাবাই তো ওদেরকে গুপ্ত কইরা রাখছে। কেন বোঝেন না? মায়ের আঁচলের নিচে লুকায়া থাকা মানেই গুপ্ত থাকা। এপ্রিলের 23 তারিখ পুলিশ সদর দপ্তরের একটা গোপন চিঠি, তাতে ডিআইজি কামরুল আহসানের সই। সারা দেশের প্রতিটি পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ। কারণটা ভয়াবহ। জাতীয় সংসদ ভবন, সেনা পুলিশের স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর, একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যরা একত্রে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করছে। একই সময়ে গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে সামরিক বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য বেরিয়ে এসেছে। ঢাকার সিটিটিসি বলছে আতঙ্কের কারণ নেই, কিন্তু সতর্কতাটা যখন সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ এবং দেশের সব জেলার পুলিশ সুপার পর্যন্ত পৌঁছে যায়, তখন প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ আসলে কতটা ঝুঁকিতে? বাংলাদেশে জঙ্গিবাদ কোনো নতুন ঘটনা নয়। ইতিহাসের সুতো ধরলে দেখা যাবে মাটির নিচে শিকড় অনেক গভীরে। 90-এর দশক থেকেই এই ভূমিতে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর জন্ম ও বিকাশ চলে আসছে। 2005 সালের 17ই আগস্ট 1 ঘন্টায় 63 জেলায় একযোগে বোমা হামলা করে জেএমবি বিশ্বকে চমকে দিয়েছিল। 2016 সালে গুলশানের হোলি আর্টিজানে হামলা বাংলাদেশকে আন্তর্জাতিক মানচিত্রে জঙ্গিবাদের দেশ হিসেবে চিহ্নিত করে দিয়েছিল। হাসিনা সরকার পরে নিষেধাজ্ঞা, গ্রেপ্তার এবং কঠোর কাউন্টার টেরোরিজম নীতির মাধ্যমে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছিল, কিন্তু শেকড় কাটা হয়নি, শুধু কাণ্ডটা মাটির নিচে চলে গিয়েছিল। 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর একটা বিষয় অনেককে চিন্তিত করেছে। 5 আগস্টের পরপরই কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী আলোচিত 43টি মামলার আসামি ও শীর্ষ পর্যায়ের অভিযুক্তরা জামিনে মুক্ত হয়েছেন। নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের পরিচিত মুখও এই সুযোগে বেরিয়ে এসেছেন। দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গিবাদ বিষয়ে যে নমনীয় অবস্থান নেওয়া হয়েছে তার সুযোগ নিয়ে কট্টরপন্থী গোষ্ঠীগুলো নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। অনলাইনে উগ্রবাদী প্রচারণা চলছে অবাধে, মাঠে তৈরি হচ্ছে নতুন নেটওয়ার্ক। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে বলছেন শূন্যতার রাজনীতি। যেখানে শূন্যতা তৈরি হয় তাতে বিপজ্জনক কিছু একটা ঢুকে পড়ে। বাংলাদেশে এখন কোন হুমকিটা বড়? নিরাপত্তা বিশ্লেষকরা পরিস্থিতিকে দুটো আলাদা স্তরে ভাগ করছেন। এখনই সবচেয়ে তাৎক্ষণিক বিপদ আইএস ঘরানার নিউ জেএমবি বা নব্য জেএমবি, যারা প্রচলিত ভাষায় দাওলাপন্থী। তারা দ্রুত হামলায় বিশ্বাসী, লক্ষ্যবস্তু সরকারি স্থাপনা ও নিরাপত্তা বাহিনী। কেরানীগঞ্জে বিস্ফোরণ, ঢাকার পল্টনে আইইডি বিস্ফোরণ, এই ধারাবাহিকতায় এই গোষ্ঠীর হাত সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে থাকছে আল কায়দার অনুগত সংগঠনগুলো, যারা শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। তারা তাড়াহুড়ো না করে বীজ বোনে। এখানে একটা নতুন মাত্রা যোগ হয়েছে, টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তান। এই সংগঠনটি আল কায়দার ছাতার নিচে কাজ করে এবং মূলত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সক্রিয়।
2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর টিটিপির শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সংগঠনে বাংলাদেশিদের যোগ দেওয়ার তথ্য আগে থেকেই ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের তথ্য বলছে এই মাইগ্রেশন বেড়েছে। এমনকি কিছু সামরিক সংশ্লিষ্ট ব্যক্তির এই পথে যাওয়ার গুঞ্জন উঠছে, যা নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংশ্লিষ্টদের তথ্য বলছে এই মাইগ্রেশন বেড়েছে। এমনকি কিছু সামরিক সংশ্লিষ্ট ব্যক্তির দর্শক, এই আপনারা পথে দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। বিশেষ করে তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।